অমাবস্যার রাত ঘন জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলেছেন বছর ২৫-এর ছিপছিপে চেহারার এক যুবক। পরনে ধুতি আর ফতুয়া, আর কোমরে গোজা একটা পিস্তল। কিছুক্ষণের মধ্যেই জঙ্গল পেরিয়ে সেই যুবক এক মন্দিরের সামনে এসে দাঁড়ায়। হাঁটু গেড়ে হাত জোর করে সে মায়ের কাছে প্রার্থনা করে, মা, আমাকে আশীর্বাদ দাও যাতে আমি এই দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে পারি। সেদিন সেই যুবক অন্ধকার ঘন জঙ্গলের ভেতর যে মন্দিরে পুজো দিয়েছিলেন, সেই মন্দির কালীঘাটের মা কালীর মন্দির। বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজ আলোচনা করব কালীঘাটের মা কালীর মন্দিরের ইতিহাস নিয়ে। যে মন্দিরে একটা সময় বিপ্লবীরা পুজো দিতে আসতেন, এমনকি আমাদের প্রিয় নেতাজিও এই মন্দিরে মায়ের পুজো দিতে আসতেন। আর এই কালীঘাটের মন্দিরের খ্যাতি আজ সারা বিশ্ব জুড়ে রয়েছে। কিন্তু কিভাবে তৈরি হয়েছিল এই মন্দির? কি এই মন্দিরের ইতিহাস? দেবী কি সত্যি স্বয়ং এই মন্দিরে অধিষ্ঠান করছেন? এই সব বিষয়ে আজ আপনাদের জানাবো। তো চলুন শুরু করা যাক। গঙ্গার তীরের গভীর জঙ্গলে সন্ধ্যা আহ্নিক করছিলেন এক ব্রাহ্মণ, নাম আত্মারাম ব্রহ্মচারী। চারপাশ তখনও আধো অন্ধকারে ঢাকা। এরই মাঝে হঠাৎ ভেসে আসে এক নারী কণ্ঠ। আত্মারাম চোখ মেলে চারিদিকে তাকান, কিন্তু কেউ কোথাও ছিল না। সেই দৈবী কণ্ঠ আড়াল থেকেই বললেন, নীলগিরি পর্বতে একজন ব্রাহ্মণ আছে, যার নাম ব্রহ্মানন্দগিরি। তার কাছে একটা কষ্টি পাথরের শিলায় আমি স্বয়ং অধিষ্ঠান করছি। সেই শিলা এনে এই ব্রহ্মবেদিতে স্থাপন করো, আমি পূজিত হতে চাই। ব্রহ্মশিলার অর্থ যে শিলায় বসে স্বয়ং ব্রহ্মা ধ্যান করে গেছেন। সেই শিলাখণ্ড এনে এই ব্রহ্মবেদিতে স্থাপনা করার আদেশ দেন দেবী। অন্যদিকে নীলগিরি পর্বতের চূড়ায় বসে ধ্যান করছিলেন সাধক ব্রহ্মানন্দগিরি। দীর্ঘদিন মা কালীর তপস্যা করেও দেবীর দেখা তিনি পাননি। শেষে তিনি নিজের প্রাণ ত্যাগ করতে যান। তখন স্বয়ং মা কালী ভয়ঙ্কর রূপে তাকে দেখা দেন। মায়ের ভয়ঙ্কর রূপ দেখে সাধক ব্রহ্মানন্দ ভয় পেয়ে যান। তিনি দেবীর কাছে অনুরোধ করেন। দেবীর ভয়ঙ্কর রূপ তার মানস চক্ষে তিনি সহ্য করতে পারছেন না। তখন দেবী এক ১০ বছরের বালিকার বেশে তার সামনে আসেন। দেবী তার তপস্যায় সন্তুষ্ট হয়েছিলেন, আর খুশি হয়ে তিনি তাকে দুটো বর দিতে চাইলেন। ব্রহ্মানন্দগিরি প্রথম বর চান। তিনি দেবীকে অনুরোধ করেন, তিনি যখনই দেবীকে ডাকবেন, দেবী যেন তাকে দেখা দেন। দ্বিতীয় বর হিসাবে তিনি দেবীর কাছে অনুরোধ করেন, দেবী যেন তার শক্তির একটি অংশ ওই শিলায় স্থিত করেন। মা কালী তাকে এই দুটো বরই প্রদান করেছিলেন। ইতিমধ্যে মায়ের আদেশ পেয়ে আত্মারাম ব্রহ্মচারী নীলগিরি পর্বতে এসে পৌঁছান। তিনি নীলগিরি পর্বতে এসে ব্রহ্মানন্দ গিরির সাথে সাক্ষাৎ করেন এবং মায়ের আদেশের কথা জানান। কাহিনী মতে এরপর এই দুজন সাধক কোনো এক অলৌকিক উপায়ে ১২ ফুট লম্বা ২ ফুট চওড়া সেই শিলা নিয়ে পৌঁছান গঙ্গার তীরের সেই জঙ্গলে, এবং সেই শিলাখণ্ড তারা ব্রহ্মবেদিতে স্থাপনা করেন। ওই সময় খড়কুটো এবং পাতা দিয়ে মায়ের একটি ছোট্ট মন্দির স্থাপনা করা হয়, আর সেই প্রথম তৈরি হল কালীঘাটের মন্দির। জ্যৈষ্ঠ পূর্ণিমা অর্থাৎ স্নান যাত্রার দিন জঙ্গলের মধ্যে একটি কুণ্ডে স্নান করতে গিয়েছিলেন আত্মারাম ব্রহ্মচারী। হঠাৎই তিনি কুণ্ডের নৈঋত কোণ থেকে আলোর ছটা দেখতে পেলেন, আর সেখান থেকে তিনি খুঁজে পেলেন একটি জীবাশ্ম। পরে তিনি ধ্যানের মাধ্যমে জানতে পারেন সেই জীবাশ্মই দক্ষযজ্ঞে ছিন্ন হওয়া দেবীর ডান পায়ের ৪ আঙুল। আর এরপর থেকেই কালীঘাটের সেই মন্দির হয়ে ওঠে মায়ের অন্যতম একটি সতীপীঠ। আত্মারাম ব্রহ্মচারী সতীর সেই অঙ্গ ব্রহ্মবেদীর নিচে গোপনে রেখে দেন। এরপর একদিন সাধক ব্রহ্মানন্দগিরি জঙ্গলে ঘুরে ঘুরে ফুল সংগ্রহ করছিলেন। হঠাৎ তিনি দেখতে পান একটি গাভী একটি শিলার উপর অনবরত দুগ্ধ বিসর্জন করছে। ব্রহ্মানন্দ তখন ধ্যানে জানতে পারেন এই শিলাই পীঠ রক্ষক ভৈরব নকুলেশ্বর মহাদেব। এরপরেই মায়ের মন্দিরের ঈশান কোণে পাতা দিয়ে তৈরি করা হয় নকুলেশ্বর ভৈরবের মন্দির। দক্ষিণ কলকাতার প্রাচীন পাড়াগুলোর মধ্যে কালীঘাট অন্যতম। কলকাতায় এই মুহূর্তে যত মন্দির রয়েছে তার মধ্যে সবথেকে বেশি পুরনো সতীপীঠের এক পীঠ এই কালীঘাট মন্দির। এখানে দেবী দক্ষিণা কালিকা নামে পরিচিত। বর্তমানে মন্দিরটির বয়স প্রায় ২৫০ বছর। আদিগঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্তের সমাগম হয়। কিন্তু সেই পাতার মন্দির কিভাবে আজকের মন্দিরের রূপ নিল,
চলুন সেই ইতিহাস আপনাদেরকে জানাই। শুরুতে উত্তর ও মধ্য কলকাতা ছিল একটি দ্বীপ অঞ্চল, যার পশ্চিমে হুগলি নদী, উত্তরে চিতপুর খাল, পূর্বে লবণ হ্রদ, যাকে আজ আমরা সল্ট লেক নামে জানি, আর দক্ষিণে ছিল আদিগঙ্গা। এর মাঝের জায়গাকেই বলা হতো কালীক্ষেত্র। উত্তরে দক্ষিণেশ্বর আর দক্ষিণে বেহালা। এর মাঝের 2 যোজন অর্থাৎ প্রায় 16 কিলোমিটার ত্রিভুজাকৃতি অঞ্চলকে বলা হতো কালীক্ষেত্র। মনে করা হয় এই কালীক্ষেত্র কথাটাই ক্রমে ভেঙে কালীক্ষেত, তারপর কালীকেতা এবং সবশেষে কলকাতা হয়েছে। যদিও কলকাতার নাম নিয়ে অনেক মতান্তরও রয়েছে। কথিত আছে এই ত্রিভুজাকৃতি ভূমির 3 দিকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং মাঝখানে আদিশক্তি মহাকালী বিরাজ করছেন। তবে আজকের দিনের মতো কালীঘাট এত উন্নত ছিল না। সে সময় কালীক্ষেত্র ছিল এক ঘন জঙ্গল এলাকা। প্রাচীন মুনি ঋষিদের মতে দেবী কালী ছিলেন অনার্য দেবী। তিনি আমিষাসী, উগ্রচণ্ডা। নর বা পশু বলি ছাড়া দেবীর পুজো অসম্পূর্ণ মনে করা হতো। তাই দেবদেবীদের মধ্যে তার ঠাঁই ছিল না। তখনকার দিনে আদিবাসী, তান্ত্রিক বা ডাকাতদের দেবী ছিলেন মা কালী। তাই কোনো দুর্গম জঙ্গলে মা কালীর পুজো করা হতো। 1495 সালে কলকাতা এবং কালীঘাটের উল্লেখ পাওয়া যায় বিপ্রদাস রচিত মনসামঙ্গল কাব্যে। সেখানে উল্লেখ আছে চাঁদ সদাগর বাণিজ্যে বেরিয়ে এই কালীঘাটে এসে পুজো দিয়েছিলেন। আবার 16 শতাব্দীর শেষ ভাগে কবি কঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে কালীঘাটের উল্লেখ পাওয়া যায়। শোনা যায় রাজা প্রতাপাদিত্যের মামা রাজা বসন্ত রায় 1550 সালে এই স্থানে একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পরম বৈষ্ণব হয়েও তিনি মা কালীর সেবা এবং পুজো অর্চনা করতেন। সে সময় তিনি তার গুরুদেব ভুবনেশ্বর ব্রহ্মচারীকে কালীঘাটে পাঠিয়েছিলেন। আর ধীরে ধীরে সেবায়তদের মধ্যে ভুবনেশ্বর ব্রহ্মচারী অন্যতম এবং প্রধান হয়ে ওঠেন। এই বঙ্গভূমিতে 12 ভূঁইয়াদের সময় থেকেই মা কালীর পুজোর প্রচলন বেড়ে গিয়েছিল। কিন্তু ততদিনে বসন্ত রায়ের প্রতিষ্ঠা করা সেই মন্দির জরাজীর্ণ হয়ে যায়। তখনকার সময় এই গঙ্গা বক্ষ দিয়েই বঙ্গোপসাগরে যেতে হতো। তাই বহু রাজা, জমিদার, এমনকি পর্তুগিজ নাবিকরাও এই জঙ্গলে এসে মা কালীকে পুজো দিয়ে যেতেন। 1765 সালে রাজা নবকৃষ্ণদেব মা কালীকে 108টি সোনার নরমুণ্ড দান করেছিলেন। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ান খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল 4টি রূপোর হাত দান করেছিলেন। এরপর 1809 সালে জমিদার সাবর্ণ রায়চৌধুরীর বংশধর শিবদাস রায়চৌধুরী এবং তার পুত্র রামলাল এবং লক্ষ্মীকান্ত প্রতিষ্ঠা করেন আজকের কালীঘাট মন্দির। মন্দিরটি প্রায় 90 ফুট উঁচু এবং 75 ফুট চওড়া। এই বিশাল মন্দিরটি তৈরি করতে তখন সময় লেগেছিল 10 বছর, আর খরচ হয়েছিল তৎকালীন 30,000 টাকা। ধর্ম, বর্ণ নির্বিশেষে মায়ের মন্দির প্রতিষ্ঠায় বহু মানুষ যোগদান করেছিলেন। যেমন 1854 সালে পাঞ্জাবি তারা সিং ঈশান কোণে পীঠরক্ষক ভৈরব নকুলেশ্বরের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের পূর্ব দিকে যে কুণ্ডটি দেখা যায় সেটাই প্রাচীন সেই কালীকুণ্ড। আর এই কুণ্ডেই সতীর দেহের খণ্ড পাওয়া গিয়েছিল। আত্মারাম ব্রহ্মচারী এবং ব্রহ্মানন্দগিরি নীলগিরি পর্বত থেকে যে শিলাখণ্ড নিয়ে এসেছিলেন সেই শিলাখণ্ড দিয়ে তৈরি মায়ের মূর্তিটি আজও এখানে রয়েছে। মায়ের প্রতিমাটি প্রায় 5 ফুট উঁচু। দেবীর 3টি বিশাল চোখ, সুদীর্ঘ জিভ, দাঁত ও 4টি হাত রয়েছে। দেবীর সমস্ত অঙ্গ সোনার তৈরি। বলা হয় স্বয়ং বিশ্বকর্মা এই শিলাখণ্ডকে মায়ের আকৃতির রূপ দিয়েছিলেন। সতীর দেহখণ্ডের সেই 4টি ডান পায়ের আঙুল আজও রাখা রয়েছে ব্রহ্মবেদীর অগ্নিকোণে একটি সোনার সিন্ধুকে। সাধারণ মানুষ তো দূরের কথা, এই মন্দিরের সেবায়তরাও এই দেবী খণ্ডে স্পর্শ করতে পারেন না। বলা হয় সেই খণ্ড স্পর্শ করলে সমস্ত শরীর আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, এবং কেউ যদি সরাসরি সেই খণ্ড দেখেন তাহলে সে অন্ধ হয়ে যেতে পারে। স্নানযাত্রার দিন দেবী খণ্ডটি মন্দিরের প্রবীণ সেবায়তরা গোপনে বের করেন, আর এই দিন মন্দির বন্ধ থাকে। তারা হাতে ও চোখে মোটা কাপড় বেঁধে সেই দেবীখণ্ড বের করে তার স্নান এবং পুজো করেন। তবে শুধুমাত্র ধর্মীয় কারণ নয়, প্রাচীন বাংলা তথা কলকাতার ইতিহাসের একটা প্রধান অংশ জুড়ে রয়েছে এই কালীঘাটের মন্দির। রোজ বহু মানুষ দূর দূরান্ত থেকে এই মন্দিরে এসে ভিড় করেন শুধুমাত্র মায়ের একটিবার দর্শনের আশায়। শোনা যায় রানী রাসমণি, সাধক বামাখ্যাপা, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ সহ বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্বরাও প্রায়শই এই মন্দিরে ছুটে আসতেন মা কালীর দর্শনের আশায়। আর শুরুতে যে বলেছিলাম, বিপ্লবীরাও এই মন্দিরে আসতেন মায়ের পুজো করতে, দেশ স্বাধীনের জন্য মায়ের আশীর্বাদ নিতে।
ফলত এই মন্দিরের গুরুত্ব এবং মহিমা অপরিসীম। এই তো গেল কালীঘাটের মা কালীর মন্দিরের ইতিহাস। মায়ের অন্যতম আরেকটি পীঠ কামাখ্যা, সেই মন্দিরের রহস্যময় ইতিহাস জানতে এই ভিডিওটা দেখুন। কেমন লাগলো আজকের এই পর্বটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।